বিষ্ণুগুপ্তের ৩২টি দাঁত ছিল। ৩২টা দাঁত কারুর থাকলে সে নাকি রাজা হয়। রাজা হলেন না বটে, কিন্তু হলেন রাজার রাজা। কৌটিল্যের অর্থশাস্ত্র আসার পরে তখন যে লেখাগুলো ছিল সেগুলোর আর তেমন কোনো গুরুত্ব থাকলো না। চাকরিতে গেলে একটা ওথ নিতে হয়, তবে গিয়ে চাকরিতে বহাল হবে। এই মানুষটিকে নিয়ে কথা বলার ইচ্ছে ছিল বেশ কিছু দিনের। শুরুতে ভেবেছিলাম একে নিয়ে একটা এপিসোড করব, কিন্তু তখন হয়নি। আজকে একটা সুযোগ হয়েছে। যাই হোক, নমস্কার। নাম বিষ্ণুগুপ্ত, বাবার নাম চনক। তার থেকেই নাম হয়েছে চাণক্য। আরেকটি নাম কৌটিল্য। ডক্টর আর শ্যামশাস্ত্রী নাম প্রসঙ্গে বলতে গিয়ে প্রথমেই বলেছেন বেশ কিছু অধ্যায়ে তিনি নিজেকে কৌটিল্য বলে পরিচয় দিয়েছেন। শেষের দিকে মাত্র একটি জায়গায় নিজেকে বিষ্ণুগুপ্ত বলেছেন, এবং পরবর্তীকালে যে লেখাগুলো তাতে তিনি চাণক্য বলে লিখেছেন। এল.এন. রঙ্গরাজন এবং ডক্টর শ্যামশাস্ত্রী এবং ডক্টর কে.পি. কাংলে, তিনজনের নামই বলবো। বিশেষত রঙ্গরাজন, এল.এন. রঙ্গরাজন শ্যামশাস্ত্রী এবং কাংলের কাজের উপরই বেশি ভরসা করেছেন। কৌটিল্যের নাম এবং তাঁর কাজ নিয়েও দেশে বিদেশে বহু পণ্ডিতের নানান রকম মতভেদ আছে। যাই হোক, এল.এন. রঙ্গরাজন তিনি লিখছেন যে কারোর মতে ইনি কেরালার ব্রাহ্মণ, অত্যন্ত গরিব, কোনোভাবে মগধের পাটলিপুত্রে এসে পড়েছিলেন, এবং সেটা ভাগ্যান্বেষণেও হতে পারে, জানি না। আবার অনেক পণ্ডিতের মতে চাণক্য হলেন উত্তর ভারতের ব্রাহ্মণ, তক্ষশিলায় তার জন্ম এবং তক্ষশিলাতেই পড়াশুনো। তক্ষশিলা বিশ্ববিদ্যালয় আপনারা জানেন, ট্যাক্সিলা ইউনিভার্সিটি, এখন এটা পাকিস্তানের মধ্যে পড়েছে। কোনো একটা শাস্ত্র আলোচনা বা শাস্ত্রার্থ করা বা বিতর্ক, ডিবেটে অংশ নিতে মগধে পাটলিপুত্রে এসেছিলেন। এটা কিন্তু এল.এন. রঙ্গরাজন প্রথমেই স্বীকার করে নিয়েছেন যে কাংলে এবং ডক্টর শ্যামশাস্ত্রী দুজনেরই বই তো বিরাট ভলিউম দুজনেরই, সেইটাকে ছোট করে এল.এন. রঙ্গরাজন যেটা তৈরি করেছেন একটা সংকলন, সেইখানে কিন্তু ওই শ্যামশাস্ত্রী এবং ডক্টর কাংলের কথাই, মানে তাদের লেখা থেকেই অনেক জায়গায় কোট করেছেন। সেই লেখা থেকেই বলছে যে এইরকম শোনা যাচ্ছে তিনি উত্তর ভারতের ব্রাহ্মণ, আবার কখনো কেরালার ব্রাহ্মণ হিসেবে পরিচয় হয়েছে। এখন মানুষটি দেখতে কেমন ছিলেন? কৌটিল্য, চাণক্য, বিষ্ণুগুপ্ত যে নামেই ডাকি, আমাদের কাছে কিন্তু প্রচুর কৌতূহল একে নিয়ে, প্রচুর। মানুষটি দেখতে কেমন ছিলেন সেটা যেমন করে এরাই লিখছেন, রঙ্গরাজন, বৌদ্ধ এবং জৈন পরম্পরা থেকে জানা যাচ্ছে যে বিষ্ণুগুপ্তের ৩২টি দাঁত ছিল। আমি জানি না তখনকার দিনে বা এখনো কোথাও আছে কিনা। তখন নাকি এটা একটা মানে প্রবাদের মতো ছিল বা কথিত ছিল যে ৩২টা দাঁত কারুর থাকলে সে নাকি রাজা হয়। জানি না কেউ ৩২টা দাঁত নিয়ে রাজা হয়েছে কিনা, তাও খবর আমার কাছে অন্তত নেই। কিন্তু এরকম হয় এটা জেনে বাবা কিংবা মা, মানে বিষ্ণুগুপ্তের, দাঁত ভেঙে দিয়েছিলেন কয়েকটা ছেলের। কারণ তারা ভেবেছিলেন যে রাজা হলে ছেলে আর আমাদের থাকবে না, মানে আমাদের কথা ভাববে না, সেই জন্য তারা দাঁত ভেঙে দিয়েছিলেন। এটা তারাই লিখছেন।
আমি সেখান থেকেই নিয়েছি, যাতে ছেলে রাজা না হতে পারে। যাই হোক, কপালটা দেখুন, রাজা হলেন না বটে কৌটিল্য, কিন্তু হলেন রাজার রাজা। নাই বা হলেন রাজা, তিনি রাজা তৈরি করেন, কিং মেকার। যেভাবে তিনি চন্দ্রগুপ্তকে দিয়ে মৌর্য বংশ পত্তন করেছিলেন এবং শাসন চালিয়েছেন, সেটা সত্যিই চমকে দেওয়ার মতো একটা ঘটনা। এবং আজকের দিন পর্যন্ত সেটা কিন্তু আশ্চর্যেরই ব্যাপার। এই ব্যক্তিত্বটির ভারতবর্ষের শাসন ব্যবস্থা থেকে এমনকি পৌর কাজকর্ম সবকিছুতেই অনেক অবদান আছে বলে পণ্ডিতেরা মনে করছেন। আর অন্যান্য কাজকর্ম বাদ দিয়েও যে কাজটা অত্যন্ত উল্লেখযোগ্য কৌটিল্যের, সেটা হলো তার লেখা বই অর্থশাস্ত্র, যেখানে তিনি বলেছেন, প্রজা সুখে সুখং রাজ্ঞং প্রজানাং চ হিতে হিতম আত্মপ্রিয়ম হিতম রাজ্ঞং প্রজানাং তু প্রিয়ং হিতম। অর্থাৎ প্রজার সুখেই রাজার সুখ, তাদের কল্যাণেই রাজার কল্যাণ। নিজের যা ভালো লাগে তাতে রাজার সুখী হওয়া উচিত নয়, বরং প্রজারা যাতে সুখী হয় তাতেই রাজার সুখী হওয়া উচিত। দেখুন, মানুষের জীবনের লক্ষ্য কি? আদিকাল থেকে আমাদের যে শিক্ষা, তাতে আমরা কি জেনেছি? যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চারটি হলো মানুষের পুরুষার্থ। পুরুষার্থ কি? এই চারটে: ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। এটা লক্ষ্য হওয়া উচিত। এখানে একটা জিনিস বলে দেওয়া ভালো, যে ধর্ম মানে কিন্তু আমরা যেটা সকলে বুঝি সেই রকম ধর্ম নয়। এক বাক্যেই বুঝে ফেলি ধর্ম মানে এই, তা নয় কিন্তু। ধর্ম অর্থাৎ আপনার নৈতিক ব্যবহার, অন্যান্য মানুষের প্রতি, দেশের প্রতি, সমাজের প্রতি আপনার ব্যবহার, আপনার কর্তব্য, নীতি, এইগুলো হচ্ছে ধর্ম। এখানে কিন্তু সেটাই বলা হয়েছে। এখন অর্থ বলতে, মানে আমরা যেটা ধর্মের পর অর্থ বলি, অর্থ বলতে বোঝানো হয়েছে কি? অর্থ হচ্ছে আসলে সম্পদ। অর্থশাস্ত্রের কথায় আসছে কিন্তু আস্তে আস্তে। অর্থ মানে কি? অর্থ হচ্ছে সম্পদ। সে সম্পদ আপনার ব্যক্তিগত সম্পদ হতে পারে, সে সম্পদ দেশের সম্পদ হতে পারে, যে কোনো সম্পদই। সম্পদ মানেই হচ্ছে অর্থ। আর কাম কথাটির অর্থ সকলেই জানেন, আমি আর খুব ব্যাখ্যা করে বলছি না। কাম কথাটির আসল অর্থ হচ্ছে কিন্তু ইচ্ছে। আপনি যা ইচ্ছে করবেন সেটাই কিন্তু কাম, সেটাই কামনা, সেটাই বাসনা। এই যে মানুষ মুক্তির ইচ্ছে করে, ওটাও কিন্তু একটা কাম। সুতরাং কাম মানেই হচ্ছে কোনো কিছু ইচ্ছে করা, সেটাই কিন্তু কামনা। যাই হোক, আর সবশেষে হচ্ছে, মানে ধর্ম, অর্থ, কাম, শেষে হচ্ছে মোক্ষ। মোক্ষটির অর্থ আপনারা সকলেই জানেন। মোক্ষ মানে মুক্তি, এই মানব জীবন থেকে মুক্তি। এটাই হচ্ছে পুরুষার্থ, এটা মানুষের লক্ষ্য। কৌটিল্যের অর্থশাস্ত্রের একটা অংশ, এটা কিন্তু অর্থনীতির বিজ্ঞান, সায়েন্স অফ ইকোনমিক্স। কারণ সম্পদের জন্যই অর্থনীতির প্রয়োজন আছে, তাই না? সে সম্পদ আপনার বাড়ির ব্যক্তিগত সম্পদও হতে পারে। আপনি ভেবে দেখুন, আপনারও কিন্তু একটা অর্থনীতি আপনার সংসারে চলে। হ্যাঁ, আপনার কত আয়, তা থেকে কত মাসে খরচা হয়, আপনি ছেলেমেয়ের পড়াশুনোর জন্য কত খরচ করবেন, প্রতি মাসে অন্যান্য খাতে কি কি ব্যয় করবেন, তার একটা আপনার ছকা থাকে। ওটাই কিন্তু অর্থনীতি। হ্যাঁ, প্রত্যেক ব্যক্তিগতভাবে একটা অর্থনীতি থাকে, আর দেশের তো থাকেই। কারণ অর্থনীতি প্রয়োজন আছে। অর্থ মানে হচ্ছে সম্পদ। সে সম্পদটা কি? সম্পদে পার্থিব সুখ, সুখে থাকা, পার্থিব সুখে থাকা বা জীবিকা, জীবন জীবিকা, এটাও বোঝায়। আবার অর্থনৈতিকভাবে উৎপাদনশীল যে কাজকর্ম দেশের, সেটাকেও কিন্তু বোঝাচ্ছে এখানে অর্থ বলতে।
অর্থ বলতে দেশের সম্পদ আগে আমি বলেছি। তাই এই যে অর্থশাস্ত্র, এটা হচ্ছে আসলে রাজনীতির বিজ্ঞান। এর মধ্যে কিন্তু অর্থনীতিও আছে। অর্থশাস্ত্র মানে হচ্ছে রাজনীতির বিজ্ঞান। কৌটিল্য তাঁর অর্থশাস্ত্রের সমস্ত কৃতিত্ব কিন্তু কক্ষনো নিজে নেয়নি। আসল যে কৌটিল্যের ম্যানাস্ক্রিপ্ট, তাতে কিন্তু বারবার একথা উল্লেখ করেছেন ডক্টর শ্যামশাস্ত্রী, বারবার বলেছেন। এবং তিনি বলছেন যে কম করে ১০০রও বেশি জায়গায় তিনি সেই সমস্ত নাম সম্মানের সঙ্গে উল্লেখ করেছেন যে কৃতিত্বটা শুধু আমার নয়। কৌটিল্য নিজে বলেছেন। কাদের নাম স্বীকার করেছেন? প্রথিতযশা সমস্ত ব্যক্তিত্ব। মনু, পরাশর, অম্ভি, বিশালাক্ষ, ভরদ্বাজ, বৃহস্পতি, এই সমস্ত ব্যক্তিত্বদের কথা উল্লেখ করেছেন। কম করে ১৩ জন পণ্ডিত এই কৌটিল্যের অর্থশাস্ত্র রচনার আগেও ছিলেন। দেখুন, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, ট্যাক্স বা কর, তারপরে সম্পদ বন্টন, ওজন পদ্ধতি, শাসন পদ্ধতি, সামরিক পদ্ধতি, আইন, আদালত, এগুলো তো আগে ছিল। ছিল না এটা তো কেউ স্বীকার করছে না, বলছে না। এটা ছিল। এখন অনেক পণ্ডিত ৬৫০ খ্রিস্টপূর্বাব্দে এই অর্থনীতির বিজ্ঞান এটা শুরু হয়েছিল বলে মনে করেন। এখন কথা হলো যে তাহলে সেগুলো কেন পাওয়া যাচ্ছে না? তাই না? সেগুলো কেন উল্লেখ নেই কোথাও? তার একটা কারণ হিসেবেই এই পণ্ডিতেরাই বলছেন যে কৌটিল্যের অর্থশাস্ত্র আসার পরে, প্রকাশিত হওয়ার পর, আগের যে এই ৬৫০ খ্রিস্টপূর্বাব্দের যে বিজ্ঞানের কথা বলছে, অর্থনীতি বিজ্ঞানের কথা, তখন যে লেখাগুলো ছিল সেগুলোর আর তেমন কোনো গুরুত্ব থাকলো না। মানে কৌটিল্যের অর্থশাস্ত্র এমনই যে সমস্তটা তুলে এনেছে, বরং বেশিও ছিল। ডক্টর শ্যামশাস্ত্রী লিখছেন যে এই অর্থশাস্ত্র মোটামুটি খ্রিস্টপূর্বাব্দ ৩২১ থেকে ৩০০-র মধ্যে লেখা। কোথাও কোথাও গ্রিক লেখক, আপনারা জানেন ইন্ডিকার লেখক মেগাস্তিনিস, তাঁর লেখার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই অর্থশাস্ত্র কৌটিল্যের। কারণ এখানে আমাদের মহাকাব্যগুলো বা তার পরের লেখাগুলো কোথাও কোথাও উল্লেখ করা হয়েছে। ফলে আমরা অনেক কিছু রেফারেন্স পাই। বহু লিপি এবং বক্তব্যকে স্পষ্ট করে তুলেছেন কৌটিল্য এই অর্থশাস্ত্রে। মাইসোর গভর্নমেন্ট ওরিয়েন্টাল লাইব্রেরি, এই লাইব্রেরিটির লাইব্রেরিয়ান ছিলেন এই ডক্টর শ্যামশাস্ত্রী। ১৯০৫ সালে এই অর্থশাস্ত্রের সামান্য মানে ভাষ্য অংশ এবং এই কৌটিল্যের অর্থশাস্ত্রে কিছু পাণ্ডুলিপি এই মাইসোর লাইব্রেরিতে একজন সহৃদয় পণ্ডিত মানুষ তিনি জমা করে দিয়ে যান। তত পর্যন্ত কিন্তু আমরা অর্থশাস্ত্র পাচ্ছি না। খেয়াল করুন, ১৯০৫ সালের ঘটনা। তখনকার মহীশূর সরকারের পৃষ্ঠপোষকতায়, তখনও কিন্তু ভারত স্বাধীন হয়নি, সেই সরকারের, মহীশূর সরকারের পৃষ্ঠপোষকতায় পাণ্ডুলিপিগুলো মোটামুটি অনুবাদ করে ১৯০৯ সালে এই ডক্টর শ্যামশাস্ত্রী অর্থশাস্ত্রটি কৌটিল্যের সংস্কৃতে প্রকাশ করতে পেরেছিলেন। এটা কিন্তু তার নিজেরই কথা, তিনিই লিখছেন। তিনি বলছেন যে সেখানে তিনি দেখেছেন কৌটিল্য নিজের পরিচয় দিতে গিয়ে কোথাও কোথাও কৌটিল্য বলছেন, কোথাও কোথাও চাণক্য বলেছেন, বিষ্ণুগুপ্ত বলেছেন কোথাও। যাই হোক, তাঁর অর্থশাস্ত্রে এমন কোনো রাজনৈতিক, এমন কোনো দেশ শাসন কার্যপদ্ধতির মানে এমন কোনো জায়গা নেই যা তিনি ধরেননি বা যা তিনি লেখেননি।
সমস্ত জায়গাটা কভার করেছেন। একটি দেশ শাসন করতে যা যা লাগে, যা কিছু প্রয়োজন আছে, সমস্ত কিছু নিয়ে লিখেছেন। তার মধ্যে আমি এতক্ষণ কেন এই ভূমিকাটা করলাম, অনেক ব্যাপার, মানে চাণক্যের কোনো কিছু তো বাদ নেই, বাদ রাখেনি। যেদিকে খুঁজবেন চাণক্যতে পেয়ে যাবেন। আমার আজকের যে গল্পটা আপনাদের সঙ্গে করব, সেটা হচ্ছে চাণক্যের গুপ্তচরেরা। হ্যাঁ, স্পাই বলে যাকে, আন্ডারকভার বলে বা চর বলে, যে নামেই ডাকুন, আসলে গুপ্তচর, গোয়েন্দা। তিনি মনে করতেন যে রাজাকে তার গুপ্তচরদের কাছ থেকে তথ্য না নিয়ে কখনো কোনো পদক্ষেপ নেওয়া উচিতই নয়, এবং সেই তথ্য মানে বিভিন্ন সোর্স থেকে সেটাকে যাচাই করতে হবে। তথ্য নিলেই হবে না, সেটাকে ভেরিফাই করতে হবে যে ঠিক তথ্য কিনা। তবে কোনো রাজনৈতিক বা সামরিক সিদ্ধান্ত নেওয়া উচিত রাজার। কৌটিল্যের এই চরবৃত্তি, এটা শুনতে এরকম লাগছে, এটা কিন্তু খুব একটা ভাষা ভাষা ব্যাপার নয়, যথেষ্ট সিরিয়াস ব্যাপার। কিভাবে ভেবেছেন এই গোয়েন্দাগিরিটা, অত্যন্ত সিরিয়াস। দেশ চালানোর জন্য একটা অসাধারণ পদ্ধতি বলা যেতে পারে। এর একটা প্রাতিষ্ঠানিক রূপ তিনি দিয়েছিলেন, যার যে আগেও কি গোয়েন্দা ছিল না? ছিল, চর ছিল, কিন্তু তাকে প্রাতিষ্ঠানিক একটা রূপ দিয়েছেন। কৌটিল্যের গুপ্তচরবৃত্তি শুধু শৃঙ্খলাবদ্ধ একটা পদ্ধতি নয়, বরং বলা যায় প্রাচীন ভারতে এমন পদ্ধতিগত গোয়েন্দা চর্চা তখন পর্যন্ত অত নিখুঁত শোনা যায়নি। তার লক্ষ্য শুধু যে গোপন তথ্য জোগাড় করা সেটা নয়, কিন্তু বরং সেই গোপন তথ্যের সাহায্যে রাষ্ট্রনীতি, রাজনীতিতে প্রভাব ফেলাটাই ছিল তার আসল উদ্দেশ্য। কৌটিল্যের মতে রাজাকে ঘুমিয়ে থাকলে চলবে না, তাকে চোখ কান খোলা রাখতে হবে। কিন্তু কিভাবে চোখ কান খোলা রাখবে সেটাও বলে দিয়েছেন তিনি, কিভাবে রাখতে হবে। কোথায় কি ঘটছে সেটা সারাক্ষণ নখদর্পণে রাখতে হবে। কিভাবে? গোয়েন্দা বাহিনী বা গুপ্তচরেরা এমনই হবে যেন রাজা তাদের চোখ দিয়ে দেখছেন আর তাদেরই কান দিয়ে শুনছেন। আর এটা না থাকলে কিন্তু রাজ্য শাসন, নীতি নির্ধারণ করা, আইন বলবৎ করা, এগুলো একেবারে যাবে না। তিনি বারবার সাবধান করে দিয়েছেন। এবং এই চরবৃত্তি শুধু যে গোপন তথ্য নিয়ে আসা তা নয়, এটা একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ। আমি আস্তে আস্তে বলবো সেই যুদ্ধটা কিভাবে করে, তিনি কিভাবে, মানে কৌটিল্য কিভাবে সাজেস্ট করেছেন কিভাবে একটা মনস্তাত্ত্বিক যুদ্ধে পরিণত করে দিতে হয়। অপর পক্ষকে, প্রতিপক্ষকে, শত্রুপক্ষকে বিকল করে দেওয়া যায়, সেটা তিনি করে দেখিয়েছেন। গুপ্তচরকে সংস্কৃতে বলে গূঢ় পুরুষ। গূঢ় পুরুষ। কৌটিল্য তাঁর এই প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন ভাগে ভাগ করেছিলেন গোয়েন্দাদেরকে। মানে কিভাবে তার ট্রেনিং হবে প্রশিক্ষণ কেন্দ্রে, অনেকগুলো ভাগ। তাদের ছদ্মবেশ পড়া, ছদ্মবেশ তো পড়লেই হবে না, সবাইকে মানায় না। হ্যাঁ, সবাইকে সবকিছু ছদ্মবেশ পরিয়ে দিলেই, তাকে সাজিয়ে দিলেই কিন্তু মানায় না, তাকে ক্যারি করতে হয়। সেই ক্যারি কি করে করতে হবে এবং কাজকর্মের বিভিন্ন যে পদ্ধতি, সেই পদ্ধতিগুলো কেমন হবে, সেই অনুসারে তিনি কতগুলো ভাগে ভাগ করেছিলেন গুপ্তচরদের। যখন ট্রেনিং দিচ্ছেন, মানে ট্রেনিং হবে বলছেন, সেই ট্রেনিংগুলো কিভাবে হবে, কি কি সেই ভাগগুলো, যেমন কপাটিকা ছাত্র, তাপস বা তাপসা, উদস্থিতা, বৈদেহক, তীক্ষ্ণ, গৃহপতি, রসদ, ভিক্ষুকী, বিচারক,
দূত, এরকম আরো আরো অনেক ভাগ আছে। আমি কত বলবো? মানে ২৯টা ডিপার্টমেন্ট আছে, ২৯টা বিভাগ আছে, আর তার ৫০টা উপবিভাগ আছে। ভাবুন, তাহলে ৫০ আর ২০ প্রায় ৭৯, ৭৯টা ভাগ আছে। আমি কতগুলো বলতে পারবো? আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমি কয়েকটা বললাম। এই কয়েকটি জিনিস আমি একটুখানি ব্যাখ্যা করে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে তার গুপ্তচর বৃত্তি কত সূক্ষ্ম, কোন জায়গায় নিয়ে গেছেন মানে সাজেস্ট করেছেন যে এইভাবে গুপ্তচর বৃত্তি করতে হবে। আমি হয়তো অনেক সময় আ আ বর্তমান কাল দিয়ে বলছি। আসলে কিন্তু ইনি সাজেস্ট করে গেছেন বইতে, অর্থশাস্ত্রে, যে এই করতে হবে। হ্যাঁ? সব বলা সম্ভব নয়, তবু কটা বলি। ১ম এ হচ্ছে কপাটিকা ছাত্র। মানে হচ্ছে কপট ছাত্র। অর্থাৎ ছাত্রের ছদ্মবেশে এরা চরবৃত্তি করবে। স্থানীয় মানুষজন, হ্যাঁ? ধনী দরিদ্র সকলের সঙ্গে রাস্তাঘাটে মিশে থাকবে। হ্যাঁ? কেউ তাদের সন্দেহ করবে না, অবিশ্বাস করবে না। কারণ অবিশ্বাস করার কোনো জায়গাও নেই। ছাত্ররা যেরকম ঘুরে বেড়ায়, অল্প বয়সী, হ্যাঁ? মাথায় সিকি আছে, মস্তক মুন্ডন করা, হ্যাঁ? খালি গা, একটা আ ধুতির মতো পরা, বগলে পুঁথি। কে সন্দেহ করবে? সবাই ভাবে ছাত্র। সেইভাবে রাস্তায় ঘুরে বেড়াবে, সবার মধ্যে মিশে থাকবে, কিন্তু খবর জোগাড় করে আনবে। দ্বিতীয় হচ্ছে তাপসা, অর্থাৎ অল্প বয়সী ব্রহ্মচারী। ব্রহ্মচারী সেজে দেশের সমস্ত জায়গায় ঘুরে বেড়াতে পারবে। এটাতে স্বাধীনতা আছে। কোত্থাও তাকে কোনো প্রহরী সাধু বেশে কাউকে আটকায় না। তখন তো আটকাতই না। হ্যাঁ? তো সেই তাপস সেজে ঘুরে বেড়াবে। এদের একটা কাজের পদ্ধতি ছিল তাপসদের। তারা কি করবে? ধর্মীয় লোকজন যারা, ধর্মীয় লোকজনেরা ধর্মীয় সমাবেশ করে, সেই সমাবেশে ঢুকে যেতে হবে। কবি বা দার্শনিকেরা যেখানে আলোচনা করছেন বা শাস্ত্রার্থ করছেন, সেই সব জায়গায় ঢুকে বসে থাকতে হবে। সেখান থেকে ইনফরমেশন নিয়ে আসতে হবে। এরপরে হলো বৈদেহক। বৈদেহক মানে হচ্ছে বিজনেসম্যান, ব্যবসায়ী। এরা ব্যবসায়ী, আসলে কিন্তু চোর। মানে বাইরে ব্যবসায়ী, ভেতরে গোয়েন্দা। ব্যবসায়ী সেজে বড় বা ছোট জায়গায়, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবে। বিশেষ করে ছোট, ছোট দোকানদার। মানে স্থায়ী ছোট, ছোট দোকানদারও আছে, তারাও চোর। আর সবথেকে বেশি কাজ হতো ফেরিওয়ালা দিয়ে। ফেরিওয়ালা কিন্তু তখনও ছিল। বিভিন্ন পাড়ায় ব্যবসার কারণে মহল্লায়, রাস্তায়, গ্রামের মধ্যে, নদীর ঘাটে ঘুরে বেড়াচ্ছে। সাধারণ মানুষের সঙ্গে মিশছে, তাদের সঙ্গে কথা বলছে। এই নয় যে তারা এমনি কথা বলছে, ফলস, তা নয়। তাদের কাছে পণ্য রয়েছে, তারা বিক্রিও করছে, পয়সাও নিচ্ছে। হ্যাঁ? আবার ২-৪ টে কথা আলোচনা করে তথ্যটা জেনে নিচ্ছে। হ্যাঁ? এরা হচ্ছে বৈদেহক। আর কিছু বিশেষ দায়িত্ব এদের দেওয়া থাকতো। সেটা হচ্ছে যে পাড়ার মধ্যে যখন ঢুকবে, গ্রামের মধ্যে যখন ডিউটি পড়বে, তখন তাদের দায়িত্ব ছিল যে ওই পাড়াতে কার কেমন আর্থিক অবস্থা, এটা একটু মানে দেখে নেওয়া। হঠাৎ করে কেউ বড়লোক হয়ে গেল কিনা, তাহলে দেখতে হবে বড়লোক হলো কি করে, এই টাকাটা এলো কোথা থেকে। অথবা কেউ হঠাৎ করে গরিব হয়ে গেল কিনা, এই টাকাটা গেল কোথায়, কি কারণে গরিব হয়ে গেল, এর অন্য কোনো কারণ আছে কিনা। এইগুলো কিন্তু পাড়ার মধ্যে, গ্রামের মধ্যে ঢুকে এই বৈদেহকদের ফেরি করতে করতে বিজনেসও করছে, সঙ্গে খবরগুলো নিয়ে আসছে। আর কি, আর খবর আনতে হতো যে কোথাও গ্রামের লোকজন বা শহরের লোকজন একসঙ্গে হয়ে অস্ত্রশস্ত্র বানাচ্ছে কিনা, ওয়েপন্স, অস্ত্রশস্ত্র বানাচ্ছে কিনা, কিংবা অস্ত্রশস্ত্র সংগ্রহ করছে কিনা, বাইরে থেকে এনে এক জায়গায় রাখছে কিনা, এইসব তথ্য নানান গল্প টল্প করে, ছল করে এগুলো জোগাড় করে আনতে হতো। এরপরের যারা, তারা হচ্ছেন উদস্থিতা। এটা কিন্তু একটা মারাত্মক পোস্ট। বলে রাখি, এগুলো কিন্তু পোস্ট। এবং আমি
একটু পরে বলবো, এগুলো কিন্তু একেবারে সরকারি পদ, আসছি সে বিষয়ে। উদস্থিতা হচ্ছে এরা একটু বড় সন্ন্যাসী, ছদ্মবেশে, ছদ্মবেশে বড় সন্ন্যাসী, এত বড় সন্ন্যাসী যে তাদের রাষ্ট্র গোপনে প্রচুর টাকা জমি জমা এগুলো দেবে, গোপনে দেবে, চাষ করার জমি দেবে, টাকা পয়সা দেবে। হ্যাঁ, আর এই সন্ন্যাসীর কাজ কি হবে? এই জমি জমা চাষ করা, মানে সে সবটা সুপারভাইজ করবেন। হ্যাঁ, চাষ করবে, তার জন্য প্রচুর চাষি নিয়োগ করা হবে, কাজের জন্য শ্রমিক নিয়োগ করা হবে, শিল্পী নিয়োগ করবে, কারিগর নিয়োগ করবে। অত বড় একটা জায়গা তাকে দিয়ে দেওয়া হচ্ছে। আসলে এই যে নিয়োগ করছে, এরা সবাই কিন্তু ছদ্মবেশে গুপ্তচর, সবাই গোয়েন্দা। যার যা কাজ সেটা করে যাবে, মানে যে চাষ করা সে কিন্তু চাষই করছে, যার ঘর বানানোর কথা বা যার কাঠের কাজ করার কথা সে কাঠের কাজই করছে, কিন্তু গুপ্তচর বৃত্তিও করছে। ওই কাজটা করে যেতে হবে। হ্যাঁ, সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মিশছে। হ্যাঁ, কিন্তু লক্ষ্য থাকবে যে কোথাও কোনো অশান্তির খবর আছে কিনা, কোথাও কোনো অসন্তোষ দানা বাঁধছে কিনা। হ্যাঁ, এইগুলো পেট থেকে বের করে আনা। হ্যাঁ, কারোর উপরে কারোর জুলুম করছে কিনা, কেউ জুলুম করছে কিনা, অপরাধ করছে কিনা সমাজের মধ্যে, বা কোনো জায়গায় বিপ্লব মাথা চাড়া দিচ্ছে কিনা রাজার বিরুদ্ধে, এটা কিন্তু এই উদস্থিতাদের, মানে তিনি তো ওখানকার হেড, এই ছোট ছোট যারা মজুর, চাষি, তারপরে যারা ছোট ছোট কাজ করছেন, তাদের দিয়ে তিনি খবর এনে একদম আসল জায়গায় পাঠিয়ে দিতেন, হেড অফিসে। এরপরে হচ্ছে তীক্ষ্ণ, কথাটা শুনেই বুঝতে পারছেন, তীক্ষ্ণ মানে আমরা যাকে বলি তীক্ষ্ণ, এরা হচ্ছে গোপন ঘাতক, গোপন চর, খুব নিষ্ঠুর হয় এরা। মানে পরিষ্কার কথা, এরা হচ্ছে মার্ডার করতে এদের ব্যবহার করা হয়, খুব নিষ্ঠুর প্রকৃতির হয়। লুটপাট করা, আগুন লাগিয়ে দেওয়া, এই যে যত ধ্বংসাত্মক কাজ আছে, ডিস্ট্রাকটিভ, সেই কাজগুলো এদের দিয়ে করানো হয়, এই তীক্ষ্ণদের দিয়ে। কেন না, ধরুন একটা বিপদ হয়েছে, মানে বুঝতে পারছি যে ওই জায়গাটা কিছু গন্ডগোল পাকাচ্ছে কিছু লোক, কিছু পাড়ার লোক, কিছু গ্রামের লোক, কি শহরের লোক। সেই রাজার কোনো আসন্ন বিপদ থেকে নীরবে এদের দিয়ে মানে রাজাকে সরিয়ে আনা যায়। মানে সেখানে একটা গন্ডগোল বাঁধিয়ে দিল, একটা এমন গন্ডগোল বাঁধিয়ে দিল, আগুন লাগিয়ে দিল। হ্যাঁ, নিজেদের মধ্যে গন্ডগোল পাকিয়ে দিল, মানে শত্রুপক্ষ তাদের মধ্যে এমন কিছু একটা প্রচার করে এলো, তাদের মধ্যে গন্ডগোল পাকিয়ে দিল। এই কাজগুলো এরা করত। এরপরে আসছে বিচারক। বিচারক মানে মানে জাজ ভাববেন না, সে নয়। বিচার পদ্ধতি যেটা, আইনি বিচার যেটা করছে, সেই বিচারক নয়, বিচারণ, যে চড়ে বেড়ায়, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। এবং ঘুরে বেড়াবে কিরকম এই বিচারকরা? যেন কিছু জানে না, যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না, মুখ টুকের চোখের ভাব এমন থাকবে। এইভাবেই তাদের ট্রেনিং দেওয়া হতো। কিচ্ছু জানে না, নীরব দর্শক হয়ে তীক্ষ্ণ পর্যবেক্ষণ তাদের। রাস্তায় বেরোচ্ছে, হ্যাঁ, সাধারণ জামা কাপড় যেরকম পরে, কোথাও একটু দাঁড়িয়ে রইল, চোখে কোনো পরিবর্তন লক্ষ্য করছে কিনা সেটা দেখবে। জনমতে বা রাজনীতিতে কেউ কিছু নিয়ে আলোচনা করছে কিনা, সে হয়তো একটা অন্য কাজ করছে কিন্তু কান পড়ে রয়েছে ওখানে। এইভাবে যেভাবে স্পাইং করে আর কি, আপনি জানেন তো, সঙ্গে সঙ্গে ওপরে রিপোর্ট করে দেবে। এদের কাজ হচ্ছে এই এদের মূল কাজ বিচারকদের এইটা, চুপচাপ কাজ করবে। এরপরে হচ্ছে দূত। দূত আমরা সকলেই জানি, অ্যাম্বাসাডার। কিন্তু এই দূতের মধ্যেও চর তৈরি করা হতো, গুপ্তচর। একে বলা হয় ডিপ্লোম্যাটিক স্পাই। এরা রাজারই লোক,
এটা এটা কোনো ছদ্মবেশ টেস্ট নেই, এ রাজারই লোক, একদম ছাপ মারা, আইডেন্টিটি কার্ড আছে। অ্যাম্বাসাডার যেরকম এখনো দেখেন বিভিন্ন দেশের অ্যাম্বাসাডার আমাদের দেশে আছে, দিল্লিতে সবার বড় বড় অফিস আছে সব দেশের। আবার আমরাও অন্য সব সব দেশের মধ্যে আমাদেরও অ্যাম্বাসাডার আছেন, সব দেশের মধ্যে আছে। রাষ্ট্রদূত তখনও ছিল। কিন্তু কৌটিল্য বলেছেন, মানে সাজেস্ট করেছেন, ডক্টর শ্যামশাস্ত্রীও লিখেছেন যে এমন কিছু দূত তৈরি করতে হবে যারা দূতের আড়ালে আসলে চর স্পাইং করবে। কিরকম করবে? ওই দেশের গোপন তথ্য নিজের দেশে পাঠিয়ে দেবে, এটা করবে। এটা এখনো বহু জায়গায় বহু সময় আমরা খবরের কাগজে দেখেছি, অনেকে ধরা পড়েছেন। হ্যাঁ, এর পরে হচ্ছে গৃহপতি। গৃহপতি কি? তারা সাদামাটা ঘর গেরস্থালি কাজ করেন। ঘর গেরস্থালি কাজ করে মানে সাধারণ ছাপোষা মানুষ, অথচ কিন্তু গুপ্তচর। আপনি দেখে কিছু বুঝতে পারবেন না। এদের একটা পদ আছে। আর একটা পদ, এটা কিন্তু বেশ কঠিন, এটা সবাই এই পোস্টে পেত না। এদের বলা হয় রসদ। রসদ। এদের কাজ কি? এদের হচ্ছে কোনো পানীয় অথবা খাবারের সঙ্গে বিষ মিশিয়ে হত্যা করা। এই রসদদের কাজ হচ্ছে বিষ মিশিয়ে হত্যা করা। এরপরে হচ্ছে ভিক্ষুকি। ভিক্ষুকি যারা একটু গরিব, একটু পয়সার দরকার আছে, তারা এই পোস্টটা পেত। এগুলো কিছু কিছু পোস্ট কিন্তু পার্মানেন্ট নয়, টেম্পোরারিও কিছু পোস্ট ছিল। ভিক্ষুর ছদ্মবেশে চর হয়ে বিভিন্ন জায়গায় গ্রামের মধ্যে চলে যেত, সেখানে গিয়ে ভিক্ষে করত। হ্যাঁ, চারটি কথা বলতো, বাড়তি কথা বলতো, করে তথ্য নিয়ে চলে আসতো। জটিলা বলে আর একটা পোস্ট ছিল। এদের মুন্ডিত মস্তক, মানে নাড়া মাথা হবে, শহরে গ্রামে যেখানে একটা গন্ডগোল পেকে আছে, জানে ওখানে একটা গন্ডগোল হচ্ছে বা হবে, এই এরা সোজা গিয়ে ওখানে আস্তানা গাড়বে। আস্তানা গাড়বে একদম সাধু বেশে। সাধু বেশে আস্তানা গেড়ে থাকবে 1 মাস, 1.5 মাস, 2 মাস এক জায়গায় ঘাঁটি গেড়ে বসে থাকবে। সকলে দেখবে তারা গান টান করে, হ্যাঁ, ওই রান্না বান্না করে, সবজি টবজি। আসলে গোপনে তারা ওখানকার যে অস্থির অবস্থাটা, সেই খবরটা পাঠাবে এবং সবাই দেখছে ওরকম দিনের বেলা ওইসব খাওয়া দাওয়া, ওরা কিন্তু রাতে ভালো ভালো খাবার বানিয়েও খাবে। সাজেস্ট করছেন, মানে কৌটিল্যের কথা বলছি। এইরকম ভাবে হস্তরেখা বিশারদ, সেরকমও বহু চর নিযুক্ত করা যেতে পারে। তারা হাত ঠাত দেখবে, কথাবার্তা বলে অনেক কিছু জানতে পারবে। এই যে চরেরা এতগুলো বললাম, সব বলতে পারলাম না, কারণ 29টা বিভাগ আছে, 50টা উপবিভাগ আছে। এই যে চরেরা, এরা কিন্তু সকলে রাজার নামে শপথ নিতে হবে, ওথ। চাকরিতে গেলে একটা ওথ নিতে হয়, তবে গিয়ে চাকরিতে বহাল হবে। এছাড়াও কৌটিল্য, এখন এই কথাটা খুব শুনবেন, বিশেষ করে সিনেমা টিনেমাতে বহু সিনেমা হয়েছে, ডাবল এজেন্ট। এই কৌটিল্য কিন্তু ডাবল এজেন্টের কথা বলে গেছেন, কারণ তিনি বুঝেছিলেন ডাবল এজেন্টের ভীষণ দরকার। কারণ কোনো কোনো চর প্রতিবেশী দেশে সেখানকার রাজার আনুগত্য স্বীকার করে রাজার কাজ করছে, সেখানকার কাজ করছে। বাকি যে ওই রাজার যে মন্ত্রীরা, অমাত্যরা, বাকি যারা, সবাই মনে করছে খুব রাজার খুব ভক্ত, আমাদেরই কাজ করছে, গোয়েন্দাগিরি করছে, অন্য কিছু নয়।
ওই দেশের গোয়েন্দাগিরি। তারা একটু সন্দেহ করবে না, আসলে কিন্তু ও পুরোটাই অভিনয় করছে। ওই দেশে গোয়েন্দাগিরির অভিনয় করছে, আর ওই দেশের সমস্ত খবর এই চরবৃত্তি করে এই রাজ্যে গোপন তথ্য পাঠাবে। এছাড়াও দেশের গুপ্তচরদের সন্দেহ হলে গুপ্তচরের উপর গুপ্তচর, মানে স্পাইয়ের উপরে স্পাই, এই চরবৃত্তি করার জন্য কাউন্টার স্পাই রাখা যেতে পারে বলছেন অর্থশাস্ত্রে। এই কাউন্টার স্পাই তাদের কি কাজ হবে? তাদের কাজ হবে চোরদের, যাকে যে কাজ দেওয়া হয়েছে সেই কাজ সেই চোরেরা, গুপ্তচরেরা ঠিক করছে কিনা, তাদের রাজানুগত্য আছে কিনা, হ্যাঁ, কিংবা ভেতরে তারা কোনো ষড়যন্ত্র করছে কিনা, বেইমানি করছে কিনা, হ্যাঁ, রাজাকে ফেলে দেওয়ার চেষ্টা করছে কিনা, এই জন্যে এইগুলো দেখা। চাণক্যের এই চরবৃত্তির আর একটা প্রয়োগ হলো, আমি যেটা আগেও বলেছিলাম, মনস্তাত্ত্বিক দিক, সাইকোলজিক্যাল একটা দিক আছে। গুপ্তচরেরা শুধু ঘটনা বর্ণনা করে যাবে তাহলে হবে না, বিভিন্ন ধ্যান ধারণা বদলে দেবে, পুরো আমূল বদলে দেবে। সেই কাজেও লাগানো হতো এই গুপ্তচরদের, মানে লাগানো হবে বলছেন। কিরকম তাদের দিয়ে কাজ করানো হবে? যেমন ধরুন, কোনো একটা বিষয়ে মিথ্যা প্রচার করতে হবে। এখন আপনারা বলেন ফেক নিউজ, হ্যাঁ, রুমার বলেন তো, গুজব ছড়াবেন না, বিশেষ করে সোশ্যাল নেটওয়ার্কে, মানে সোশ্যাল মিডিয়াগুলোতে মিথ্যা প্রচার করতে নেই, ফেক নিউজ দিতে নেই, এগুলো আমরা সকলেই জানি। তখনও কিন্তু মানে চাণক্য বলে গেছেন যে ফেক নিউজ কাজে লাগানোর জন্যে, দেশের জন্যে, মানে এমন করে গুজব ছড়াবে, মনস্তাত্ত্বিক দিক থেকে তারা বিপক্ষ, তারা দুর্বল হয়ে পড়বে। এবং জাদু বা ইন্দ্রজাল এমন করে রাস্তায় দাঁড়িয়ে দেখাবে যে একেবারে মনটা তৈরি হয়েছে হয়তো রাজার বিরুদ্ধে, তাকে এমন করে হাতের ট্রিক্স দিয়ে, নানান রকম জাদুবিদ্যা দিয়ে, কিছু এমন মানে পুতুল বলুন বা কিছু দিয়ে বোঝানোর চেষ্টা করবে যে ঘটনাটা একদম অন্য। জনগণকে একেবারে মন থেকে ওইটা মুছিয়ে দিতে হবে। এটা একটা দিক। কখনো আবার দৈব ঘটনার প্রচার করা হতো, মানে প্রচার করা যেতে পারে এটা বলছেন। মানে চোখের সামনে এমন করে ঘটনাটা সাজানো হবে যা দেখে মনে হবে সত্যি তো, একেবারে পুরো ভড়কে যাবে। এই কাজগুলো করারও কিন্তু লোক ছিল। বিচার ব্যবস্থা, শাসন কাঠামোর চরবৃত্তি, এগুলো যা বললাম সবই সাধারণ বা সামান্য অসাধারণ যে লোকজন রয়েছে তাদের কথা বলেছি এতক্ষণ। এবারে যেটা বলবো সেটা কিন্তু মারাত্মক। এবারে বলবো মন্ত্রী, অমাত্য, বিচারক, ধর্মীয় নেতা, তাদের উপরে কি করে গুপ্তচর বৃত্তি করতে হবে সে বিষয়ে চাণক্য কি লিখে রেখে গেছেন, কি লিখেছেন। তারা মানে এই যাদের কথা বললাম, মন্ত্রী, অমাত্য, বিচারক, তারা তো বড় বড় ভিভিআইপি পোস্টগুলো, তারা সত্যি রাজার অনুগত কিনা, সকলের সঙ্গে সঠিক ব্যবহার করছে কিনা। এছাড়াও এই চরদের কাজ ছিল অমাত্য, বিচারকেরা কোনো দুর্নীতি করছে কিনা, টাকা পয়সা দিয়ে কোনো ধরনের দুর্নীতি চলছে কিনা, কাজে ফাঁকি দিচ্ছে কিনা, বা কোনো ধরুন অসামাজিক কাজকর্ম তার সঙ্গে জড়িয়ে পড়ছে কিনা, এই ভিভিআইপিরা তাদের উপরেও চরবৃত্তি, এটা তারা দেখত। গুপ্তচর বৃত্তি কিভাবে হতো, মানে
এই ট্রান্সমিশনটা কি করে হতো? কোড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হতো, কখনো কখনো সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হতো। এবং এই মানে তথ্য পরিবহনের ব্যাপারটা, ধরুন কিছু না, মানে একটা কিছু যাচ্ছে, একটা বাক্সের মধ্যে সেই খবরটা চলে গেল, বা একটা খাবার যাচ্ছে, সেই খাবারের মধ্যে খবরটা চলে গেল। এটা আমরা অনেক সময় স্বদেশীর সময়ও এরকম আমরা দেখেছি, অনেক গোপন তথ্য পাচার হতো। হ্যাঁ, কিংবা একটা বাদ্যযন্ত্র যাচ্ছে, তার মধ্যে একটা গোপন তথ্য যাচ্ছে। এই রকমভাবে তাদের করতে বলা হয়েছে, মানে কৌটিল্য বলেছেন। এই গুপ্তচর বৃত্তিতে যারা কাজ করবে তারা কিন্তু সকলেই রাজকর্মচারী, একেবারে বেতনভুক কর্মচারী, যাকে বলে সরকারি চাকরি। এবং এদের নির্দিষ্ট বেতন কাঠামো, মানে পে স্কেল, সেটাও ছিল, এবং প্রচুর বেতন ছিল। অবশ্য আমি আগেও বলেছি যে সবাই কিন্তু স্থায়ী কর্মী নয়, কিছু কিছু অস্থায়ী কর্মীও নিযুক্ত করা হতো, অল্প কিছুদিন কাজ করানো হতো, ওই ইনফর্মারের কাজ করা। এখনো দেখবেন বিভিন্ন জায়গায় এলাকাতে থানার থেকে থাকে ছোট ছোট ইনফর্মার। এলএন রঙ্গরাজন তিনি লিখছেন যে তখনকার সময়, আজ থেকে প্রায় কম তো নয়, 2300 বছর আগের কথা বলছি, প্রায়, একটু কম বেশি হতে পারে। হ্যাঁ, তো 2300 বছর আগে একজন স্থায়ী গুপ্তচরের বেতন ছিল বছরে 1000 পন। পন মানে পন বলে, PANA ইংরেজিতে পন বলে, কার্শপনও বলে। এখন পন কার্শপনে বোধহয় একটু তফাৎ আছে, আমি কোথাও কোথাও দেখেছি। যাই হোক, বছরে 1000 পন, মাসে প্রায় 84 কার্শপন বা পনের মতো হিসেবটা আসছে। মানে সেটা কিন্তু অনেকটা, মানে কি বলবো, টাকা। কারণ অনেক সময় আমরা অন্য ওই সময়কার যে সংস্কৃত নাটক টাটক বা সাহিত্য, সেটা পড়তে গিয়ে আমরা দেখেছি পণ মানে এক পণ দিয়ে অনেক কিছু কেনা যেত। মানে পণ শুধু যে মৌর্য যুগে হয়েছে চাণক্যের সময় তা নয়, কিন্তু তার আগেও কার্শপণ বা পণ ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে একটা রূপোর মুদ্রা, রৌপ্য মুদ্রা। এর ভগ্নাংশও আছে, মানে পণের অর্ধেক, অর্ধপণ, পদ, অর্ধপদ, এরকম অনেক ভগ্নাংশ ছিল। শুধু বেতন যে দিত তা নয়, কিন্তু আমরা যেমন এখন সরকারি কর্মীদের দেখি টিএডিএ বলে একটা কথা আছে, ডিয়ারনেস অ্যালাউন্স, ট্রাভেলিং অ্যালাউন্স। ডিয়ারনেসের কথা কিন্তু এখানে লেখা নেই, মানে যাকে বলে মহার্ঘ ভাতা, সেটা এখানে লেখা নেই। কিন্তু ট্রাভেলিং অ্যালাউন্স এই সরকারি কর্মীদের টিএ দেওয়া হতো, কারণ তাদের তো সরকারি কাজে অনেক দূর যেতে হতো। ধরুন এই গুপ্তচরদেরই বহু কিলোমিটার, মানে বহু যোজন তাকে যেতে হতো। তার জন্য একটা ফর্মুলাও ছিল, 1 যোজন পর্যন্ত 10 পণ সে পাবে। এই 1 যোজন 10 পণ মানে 10 যোজন পর্যন্ত এইটাই অ্যালাউড, মানে 10 যোজন পর্যন্ত 10 পণ সে ট্রাভেলিং অ্যালাউন্স পাবে। আবার 10 যোজনের পর যেই 20 যোজনের দিকে চলে যাচ্ছে, 11 থেকে 20, সেখানে আবার 20 পণ পাবে। এটাই ট্রাভেলিং অ্যালাউন্স ছিল। তাহলে ভাবুন, মানে কর্মীদের শুধু কাজ নয়, তাদের নানান ধরনের সুযোগ সুবিধা দেওয়া। বিশেষ করে কর্তব্যরত অবস্থায় কোনো কর্মী যদি মারা যায়, সরকারি কর্মী, তখনকার দিনে রাজার এই কর্মীরা, তারা মৃত্যুকালীন ভাতা পেত, দেওয়া হবে, সেটা লিখছেন। তার পরিবারকে দেখা হবে, তাদের চিকিৎসা, তাদের খাওয়া দাওয়া, সমস্ত খরচ দেওয়া হবে। অর্থাৎ এখনকার সময় যেটাকে আমরা বলি পেনশন। হ্যাঁ, এটা ঠিক পেনশনের মতো নয়, তবুও অনেকটা তো বটেই। আর মাইনে কি করে দেওয়া হতো? মাইনে দেখুন, সবসময় যে ক্যাশে দিতে পারতো তা নয়। সবসময় যে পণ দিয়ে দিচ্ছে তা নয়। যেবার ধরুন ফসল হলো না, সারা দেশে খরা কিংবা অসম্ভব বন্যা হয়েছে, সেবার কি দিয়ে দেবে বেতন? তখন ওই
ক্যাশ অ্যান্ড কাইন্ড দুরকম দেওয়া হতো। কারণ কিছুটা ক্যাশে দেওয়া হলো, আবার কিছুটা কাইন্ডে দেওয়া হলো। ওই শস্য-টস্য যা হয় সেই শস্য দেওয়া হলো, কিংবা আ ঘি দেওয়া হলো, লবণ, তখন কিন্তু লবণ কিনতে হতো। লবণ দেওয়া হলো। এই দুটো মিলিয়ে তার বেতনটা মোটামুটি আ একটা মিলিয়ে দেওয়া হতো যে এই তোমার বেতন হলো। এবারে বলব যে গুপ্তচর বৃত্তির যে স্কুলগুলো, ট্রেনিং স্কুল, প্রতিষ্ঠান, সেগুলোতে ছাত্র কিভাবে নির্বাচন করা হতো? কারা আসবে? তাদের ট্রেনিং কি করে হবে? অসম্বন্ধীন সংস্কৃত শব্দ। অসম্বন্ধীন মানে অনাথ শিশু যারা, অনাথ শিশু না, অনাথ, অরফ্যান, তাদের দেশকে তাদের দায়িত্ব নিতে হবে। তাদের বাবা নেই, মা নেই, হয় মারা গেছে অথবা ফেলে রেখে চলে গেছে। এই দায়িত্বটা কে নেবে? কৌটিল্য বলেছে এই দায়িত্ব দেশকে নিতে হবে। তাদের শিক্ষা দিতে হবে, তাদের খাওয়া পড়া দিতে হবে, সমস্তটা দেশকে দায়িত্ব নিতে হবে। আর কি করতে হবে? বিভিন্ন ধরনের বৃত্তিমূলক পরীক্ষা, বৃত্তিমূলক শিক্ষা, ভোকেশনাল ট্রেনিং, এইগুলো দিতে হবে। আবার সেই সব অনাথ ছেলে মেয়েদের মধ্যে গুপ্তচর বৃত্তির জন্যে আলাদা করে ভাগ করে নেওয়া হতো এবং তাদের হস্তরেখা বিশারদ, হ্যাঁ, মায়াবিদ্যা বা জাদুবিদ্যা, এইগুলো শেখানো হতো। যেগুলো আগে বললাম সেই ধরনের ট্রেনিং হতো। বা বিভিন্ন ধর্মীয় জীবন, সেই সম্পর্কে পড়ানো হতো। বড় বড় মুনি ঋষিদের কথা, দেবদেবতাদের কথা, শাস্ত্র পড়ানো হতো, যাতে করে বিভিন্ন জায়গায় তাদের পাঠানো যায়। জম্ভক বিদ্যা, জম্ভক বিদ্যা মানে হাতের জাদু, অন্তর্চক্র মানে ভবিষ্যৎবাণী করা, এইসব শিক্ষা তাদের দেওয়া যেতে পারে বলে সাজেস্ট করেছেন কৌটিল্য। আর এই ধরনের অনাথ ছেলেমেয়েরা দেখবেন একটু ডানপিটে হয়, তারা অত ভয় টয় পায় না, জীবন সম্পর্কেও তাদের খুব একটা মায়াদয়া থাকতো না। কখনো কখনো এরা হাতি বা বাঘের পর্যন্ত মোকাবেলা করেছে, এটাও দেখা গেছে, করতে পারতো। তাদের মধ্য থেকে সাহসিকতা এবং চটপট বুদ্ধির জন্যে কাউকে কাউকে গুপ্তচর বৃত্তির জন্যে, ওই যে আগে বলেছিলাম তীক্ষ্ণ, এই তীক্ষ্ণ তৈরি করা যেতে পারে বলেছেন, যাতে কাজ কি হবে? গুম খুন করা। এদের সাধারণত জীবন সম্পর্কে কোনো মায়া বা দয়া এগুলো থাকতো না, একটু নিষ্ঠুর প্রকৃতিরও হতো। এদের থেকেই আবার তৈরি হতো রসদ, যাদের কাজ হলো বিষ প্রয়োগ করে খুন করা। একটা রাষ্ট্র চালাতে হলে বহু ধরনের লোক লাগে। এই রসদতে মেয়েদের কাজে লাগানো হতো, বিষকন্যা, গরিব বিধবা বা ব্রাহ্মণ কন্যাদের এখানে এনে প্রব্রাজিকা সাজিয়ে ট্রেনিং দেওয়া হতো, মানে সেই কাজে লাগানো। প্রব্রাজিকা মানে সাধিকা, হ্যাঁ। এদের মধ্যে কেউ কেউ একটু চালাক চতুর হতে পারত, যদি হতো সেক্ষেত্রে সন্ন্যাসিনী সাজিয়ে বহু ভালো ভালো জায়গায় তাদের পোস্টিং দেওয়া হতো। সাধারণত রাজপ্রাসাদে, মন্ত্রীর প্রাসাদে এদের খুব কদর হতো, কারণ তারা শাস্ত্রের কথাটা, ওই যে বললাম ট্রেনিং হয়েছে, হ্যাঁ, বিভিন্ন ধর্মীয় পার্সোনালিটি, তাদের জীবনচর্চা, এগুলো তারা পড়েছেন, শাস্ত্র আলোচনা করেছেন। তাই এই ধরনের রাজা বা মন্ত্রীর প্রাসাদে, অন্দরমহলে তাদের জায়গা হয়ে যেত। বিভিন্ন মন্ত্রীর প্রাসাদ যেগুলো থাকতো, বা বিচারক বা সেনাপতি, এদের প্রাসাদে তাদের জায়গা হতো। আর যাদের আরেকটু ভালো পড়াশুনো আছে, ভালো পরিবারের, বিশ্বাসী, খুব সুন্দর করে ছদ্মবেশটা তো পড়তে পারে, হ্যাঁ, ছদ্মবেশটা চটপট পড়ে নিতে পারে, মানে সন্দেহ হবে না এমন বেশ ধারণ করতে পারে,
বিভিন্ন ভাষা জানে, তাদের এই মন্ত্রী, পুরোহিত, পুরোহিত মানে কিন্তু বিরাট ব্যাপার। তখনকার দিনে পুরোহিত মানে এই নয় যে আ মন্দির-টন্দিরে পুজো করে সেই বা বাড়িতে পুজো করতে আসে, তা নয়। রাজার পুরোহিত। বিভিন্ন বড়, বড় জায়গায় পুরোহিত লাগতো। হ্যাঁ? এই মন্ত্রী, পুরোহিত, সেনাপতি, দ্বাররক্ষক, দ্বাররক্ষকের তো বিশাল পোস্ট। বিচারপতি, এদের মানে এরকম বড়, বড় পদে যারা রয়েছে অর্থাৎ ভিভিআইপিদের উপরে গোয়েন্দাগিরি করতে এই বুদ্ধিমতী, পড়াশুনো জানা, আ যারা অনেক ভাষায় কথা বলতে পারে তাদের পাঠিয়ে দেওয়া হতো। এমনকি সারথি যারা রথ চালাতো, ছত্রধর, ছাতি ধরতো। দেখেছেন ছত্রধরদের? রাজা বা বড় যারা ভিভিআইপি তাদের মাথায় ছত্রধর থাকতো। মানে ছাতা ধরে দাঁড়িয়ে থাকতো। সেই ছত্রধরেরা জুতো যারা পরাতেন, জুতো পরানোর কাজ, সিংহাসনের পাশে যারা থাকতো রাজার, তাদের মধ্যেও কিন্তু গুপ্তচর ছড়িয়ে রাখা হতো। রাঁধুনি বা অবালিকা, স্নাপক যারা স্নান করায়, হ্যাঁ? এ রাজার প্রাসাদে তো স্নান করানোর লোক আছে, জল আনার লোক আছে, শ্যাম্পু করানোর লোক আছে। এমনকি নরসুন্দর যারা চুল দাড়ি কাটে, হ্যাঁ? বিছানা করে যারা, তারা তো নিজেরা হাত দিয়ে কিছু করে না, সবই লোকজন আছে। জল আনে, যারা সভাকবি, যারা গায়ক, যারা নৃত্যশিল্পী, সভাতে নাচে। এই যে যতগুলো পোস্ট বললাম, সবকিছুর মধ্যে কিন্তু গুপ্তচর ছড়ানো থাকবে। থাকতেই হবে। সবার মধ্যে গুপ্তচর থাকবে। তারা প্রাথমিক খবরগুলো রিপোর্ট করবে। ঠিক তার ওপরের একজন যিনি ছদ্মবেশে আছেন সেই ওপরওয়ালাকে। ওই প্রাসাদের মধ্যেই, ওখানেই আছে। সেও একটা কাজ করছে। তাকে রিপোর্ট করতে হবে। এই ওপরওয়ালা কি করবে? সঙ্গে, সঙ্গে তাদের যে প্রতিষ্ঠান, আমরা হেড অফিস বলতে পারি, সেইখানে তথ্য পাঠাবে। তারপর কি হবে? এই তথ্য পাঠালেই কিন্তু বিশ্বাস করবে না। সেই প্রতিষ্ঠান থেকে আরো লোক পাঠানো হবে ছদ্মবেশে। এই তথ্যে ক্রস চেক হবে। ঠিক বলছে কিনা। অথচ মজার ব্যাপারটা হলো এই যে এত বড় একটা কর্মকাণ্ড, এত কিছু হচ্ছে, কেউ কিন্তু কাউকে চেনে না। কেউ কারোর পরিচয় জানে না। জানানো হবে না। এটাই ছিল ট্রিক। এখনো তাই হয়। তখন ২৩০০ বছর আগের কথা বলছি। কেউ কাউকে চেনে না। মেশিনের মতো কাজ হচ্ছে। এবার এই যে লোক পাঠালো ক্রস চেক করার জন্যে, যদি ৩ জায়গার তথ্য মানে ৩ বার ক্রস চেক হবে। যদি তথ্য ৩ জায়গার এক হয়, তাহলেই কোনো একটা অ্যাকশন নেওয়া হবে। আর যদি ৩ জায়গার তথ্য এক না মিলতো কোনো একটা ব্যাপারে, তাহলে যারা তথ্য দিল তাদের কিন্তু ভয়ঙ্কর শাস্তি হবে। খুব শাস্তি হবে। গুপ্তচরেরা ব্যর্থ হয়ে ধরা পড়ে গেলে বা অন্যের চোখে যদি সন্দেহ তৈরি করে যে কেউ সন্দেহ করে ফেলেছে, ওকে ধরে ফেলেছে মনে, মনে, কথাবার্তাতে বোঝা যাচ্ছে, তাহলে কিন্তু সেই গুপ্তচরের নির্মমভাবে শাস্তি হতো। কখনো, কখনো মৃত্যুদণ্ড পর্যন্ত হতো। যাতে খবরটা জানাজানি না হয়ে যায়। আবার ওদিকে যেসব গুপ্তচরেরা দারুণ কাজ করত এবং রাজভক্ত, রাজানুগত্য আছে, তাদের কিন্তু রাজা পুরস্কৃত করবে বলে সাজেস্ট করেছেন চাণক্য। কখনো, কখনো তাদের প্রমোশনও দিতে হবে। এই ছিল চাণক্যের গুপ্তচর বৃত্তি। এখনো আমরা বোধহয় আ অনেক জায়গাতেই এটা আমাদের নজরে আসবে। এই ধরনের আ পদ্ধতিই অনুসরণ করা হয়। যাই হোক, আজকে এই পর্যন্তই। আবারও কথা হবে। আজকের মতো চলি। নমস্কার।